মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বিএনপির গত ১৪-১৫ বছর ধরে ১ম এ ভারপ্রাপ্ত ছিলেন, পরবর্তীতে উনি মহাসচিব হয়েছেন। উনার গত ১৪-১৫ বছরের কার্যকলাপই যতটা না বেশি উদ্দীপক তার চেয়ে বেশি লজ্জাস্কর। এটা আনফরচুনেটলি আমরা যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে নির্বাসিত, চেয়ারপারসন জেলখানায় ছিলেন বিনা বিচারে, নির্যাতিত হয়েছেন, সেখানে তাকে আর্সেনিক বিষ পর্যন্ত দেওয়া হয়েছে। সেইজন্য তো আমরা এই ব্যাপারে কথা বেশি বলতাম না। কারণ দলটাকে বিশৃঙ্খল করা যায় না। কিন্তু উনি সবসময় এমন কিছু মন্তব্য করেন, এটা কোনো একটা অন্য জায়গা থেকে মন্তব্যটা শিখানো বলে মনে হয় আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। কারণ দেখেন, এই যে জুলাই বিপ্লবটা যদি ব্যর্থ হয়, এখনো যদি ব্যর্থ হয়, আবার যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে মির্জা ফখরুল সাহেবদের কিন্তু কিছুই হবে না। উনি কিন্তু টেলিভিশনের ক্যামেরার সামনে বলেছেন, "এটা ছাত্রদের আন্দোলন, আমরা এর সাথে বিন্দু মাত্র আমাদের কোনো সম্পর্ক নাই।" তার মানে উনি বলবেন, "এই দেখেন আমরা তো এদের সাথে ছিলাম না। আমরা সরকারেও যাই নাই। এটা ছাত্ররা করেছে। এখন আপনারা ছাত্রদের বিচার করেন।" এমনকি অবস্থা হতে পারে যে ১৪০০ বা ২০০০ যা মারা গেছে শুনছি, এগুলো বলবে যে এগুলো শোনা কথা। বরঞ্চ ২০০০ পুলিশ মারা হয়েছে। পুলিশ মারার অপরাধে আপনারা এই লোক আপনারা দায়ী। কারণ মির্জা ফখরুলরা তো বলবে আমরা তো জানি না। আমরা তো ছিলাম না। আমরা তো বলেছি আমি ছিলাম না। তারপরে উনি পট করে বললেন গত ৬ মাস ৯ মাস আগে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। হুম, আমার কথা ভাই, কথা কম বলা বেটার দেন না বুঝে কথা বলা। আমার এটাও মনে হয় না বুঝে বা কেন বলি? এটা হয়তো অন্য কোনো জায়গা থেকে ইশারা হতে পারে যে বিএনপিকে একটা ইসলাম বিরোধী, ধর্মনিরপেক্ষ, নাস্তিস্কবাদী দল হিসেবে প্রমাণ করার একটা চেষ্টা হতে পারে। কোনো বিদেশি প্রভু খুশি হতে পারে। তারা আশ্বস্ত হতে পারে, ঠিক আছে এদেরকে সুযোগ দেওয়া যায়। এরা ধর্মহীনতার মাপকাঠিতে, ধর্মহীনতার প্রতিযোগিতায় ভালো রেজাল্ট করেছে। আওয়ামী লীগের মতো করতে পারেনি। আওয়ামী লীগ ১৯০ পেত, ওরা ৭০ পেয়েছে। তাহলে লেটস ট্রাই এরকম কি কিছু? তাহলে বাংলাদেশের জনগণের আকাঙ্খা, বাংলাদেশের জনগণের ত্যাগ, বাংলাদেশের জনগণের রক্তের কোনো দাম নাই। আবার উনি ঠাকুরগাঁয়ে যে ৩-৪ দিন আগে যে সপ্তাহ আগে উনি যে এই কথাগুলা বললেন, বিশেষ করে বললেন আওয়ামী লীগের গায়ে কেউ ফুলের টোকা দিতে পারে না আমরা বেঁচে থাকলে। আবার বললেন যে মামলা তুলে নেওয়া হবে। যখন প্রশ্ন করা হলো এটা ভুল ব্যাখ্যা হয়েছে। আমি ওই এলাকার মামলা তুলে নেওয়ার কথা বলেছি। ঠাকুরগাঁও ওনার যে আসন। আমার প্রশ্ন ঠাকুরগাঁয়ে ওনার ওই আসনের মামলা তুলে নেওয়ার অধিকার ওনাকে কে দিয়েছে? উনি দলের মহাসচিব। উনি যেখানে যখন কথা বলবেন এটাকে দলের হিসেবে ধরা হবে। ওখানে তো উনি বলেননি এই অঞ্চলের। এখানে তো বলেননি ঠাকুরগাঁয়ের বা অমুক ওয়ার্ডের। উনি বলেছেন, "আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হবে।" হয়রানিমূলক মানে কি? হয়রানিমূলক কথাটার মানেটা কি? বিএনপি কি আওয়ামী লীগের নামে হয়রানিমূলক মামলা করেছে? বা আমরা করেছি বা সরকার করেছে? আমার তো মনে হয় না। যেভাবে করে ১৫ বছর ধরে আমাদের নামে বিভিন্নভাবে ডিজিটাল মামলা, দেশদ্রোহী মামলা, এই মামলা, সেই মামলা হাজার লোককে ৩০ লক্ষ না ২.৫ লক্ষ মামলা নাকি ছিল। ২০ লাখ লোকের না ২২ লাখ লোকের নামে। সেখানে বিএনপি করেছে। তাহলে তুলনা কেন হবে? কোথা থেকে আমার প্রশ্ন মনির ভাই, কোথা থেকে এই নেগোশিয়েশনটা আসছে? এবং বাংলাদেশ জামাত ইসলামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্পর্কর অবনতি কেন হলো? কে বেনিফিশিয়ারি হয় এই ২ টা দল যদি আলাদা থাকে? আওয়ামী লীগ, ভারত, জাতীয় পার্টি তারা বেনিফিশিয়ারি হয়। তারা খুব লাভবান হয়, খুশি হয়। ডিভাইড অ্যান্ড রুল পলিসি। জামাত ইসলামের সেই ফাঁদে পা দিয়েছে, বিএনপিও সেই ফাঁদে পা দিয়েছে। এখনো সময় আছে আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে ২ টা দলের শীর্ষ নেতাকে, শীর্ষ নেতৃত্বকে করজোড়ে অনুরোধ করি, করজোড়ে আপনারা বসেন। আপনারা ২ টা দল একসাথে বসেন। দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, ভারতের হেজিমনি ঠেকানোর প্রশ্নে আপনারা বসেন। বসে আপনারা একটা ৩ জোটের রূপরেখা যেভাবে ছিল ৯০ সালে হুম, সেরকম একটা রূপরেখা করেন। আরো যারা আছে ছোট দলগুলো, জোনায়েদ সাকি-টাকি যারা তাদেরকে নিয়ে আমরা একটা বসে একটা রূপরেখা করেন। যে এটা গণতন্ত্রের রূপরেখা। এভাবে আমরা ইলেকশন করব, এভাবে আমরা ইলেকশনের পরে জাতীয় সরকার গঠন করব। একটা বিরোধী দল সিম্বলিক থাকবে বা আন্ডারস্ট্যান্ডিং এ থাকবে। দেশটা এট লিস্ট ৫ বছর এভাবে চালান। আল্লাহর ওয়াস্তে আপনারা যে করছেন,
দেশের এক নির্বাচন কিন্তু ডাকসুর নির্বাচন না, এটা বাংলাদেশের সংসদ নির্বাচন। বিশেষ করে গত 15 বছর আমরা দেখেছি রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, বিনা ভোট, আমি তুমি ডামি ভোট। তারপরেও তো আমাদের শিক্ষা হচ্ছে না, আমরা মনে করছি ভোট হয়ে যাবে, আমরা জিতে যাব। এই যে ভোটগুলো করেছিল এলিমেন্ট গুলো ভারত সহ, তারা কি মরে গেছে? তারা তো আছে। তারা তো টাকা পয়সা দিয়ে চেষ্টা করবে যা কিছু করতে, টাকা দিয়ে কিনতে চেষ্টা করবে, দিয়ে করতে চেষ্টা করবে, আপনাদের নেতাদেরকে প্রভাবিত করবে। জি জি, দিয়ে আপনার প্রভাবিত করবে। তাহলে আপনি কিভাবে এই নির্বাচনটাকে এত 100% শিওর মনে করছেন যে নির্বাচন হলেই আমি জিতে যাব? আমাদের উচিত এখন দেশের নির্বাচন হলে সেখানে পরবর্তীতে আমরা কি করব? শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার, দুর্নীতি, বিদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চলে গেছে, এগুলো কিভাবে ফেরত আনা যায়? এগুলির প্ল্যানিং, দেশের অর্থনীতি, দেশের ভবিষ্যৎ, শিক্ষা ব্যবস্থা, এগুলি তো আমাদেরকে সবকিছু চিন্তা করতে হবে। এখন যদি আমরা ওই আসনে বঞ্চিত প্রার্থী, তার পাওয়ার কথা ছিল, তাকে না দিয়ে আপনি 90 বছরের একজনকে দিয়ে দিলেন কসবায় খরা, বামুড়িয়া ৪। এ বাছাড়া গত ৮ বছর ধরে কানাডা অবসরে ছিলেন। সাথে এখন কিছু সাথে লোকজন জুটে গেছে। জুটে এখন যারা কাজ করেছে তাদেরকে হুমকি দিচ্ছে। তাদেরকে ধমকি দিচ্ছে। আমি বজ্রকণ্ঠে তীব্র কণ্ঠে বলতে চাই, কোন ধমকিতে কাজ হবে না। কসবা আখাউড়া সহ বাংলাদেশের যেসব জায়গাতে যোগ্য প্রার্থীকে দেওয়া হয়নি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব, আপনারা অবিলম্বে এটাকে বিবেচনা করে এখানে যারা যোগ্য, যাদের প্রাপ্য তাদেরকে দেন। দিয়ে সুন্দরভাবে দলকে নির্বাচনে যাওয়ার সুযোগ দেন। এভাবে হলে দলের নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত, মেক্সিমাম লোকজন বীতশ্রদ্ধ, অন্য কোন পার্টিকে যদি ভোট দেয় তখন কিন্তু আপনারা কিন্তু দোষ দিতে পারবেন না। বিদ্রোহী প্রার্থী এখানে হবে না, কিন্তু ভোট তো আমি আমার ভোট যাকে দিব এটা আমার ইচ্ছা। আমার দলের সিদ্ধান্ত খুব ইম্পর্টেন্ট এবং দেশনায়ক তারেক রহমান অবিলম্বে দেশে আসবেন বলে আমরা আশা করছি। উনি দেশে না আসা পর্যন্ত এই মির্জা ফখরুলদের এই ধান্দাবাজি এগুলো চলতে থাকবে। উনি আসার পরে এগুলো বন্ধ হয়ে যাবে এবং এই নমিনেশনের ব্যাপারটাও চূড়াও হয়ে যাবে উনি আসার আগেই, আমার ধারণা। ধন্যবাদ সবাই আপনাকে। আজকে খুব গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা বলেছি। আমি সবাইকে অনুরোধ করব বাংলাদেশকে ভালোবাসেন এবং স্বৈরাচারকে ঘৃণা করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন এখনো শেষ হয়নি, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন শেষ হয়নি। যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে, বিদেশ থেকে সেটা করবে, আমরা এটাকে একসাথে মোকাবেলা করবো ইনশাল্লাহ। বর্তমান আমাদের মির্জা ফখরুল সাহেব বিএনপির মহাসচিব, তো ওনার নামে কিন্তু অনেক, উনি কিন্তু এখন বর্তমানে ধরতে গেলে অনেক সমালোচনার মধ্যে পড়ে গেছেন। তারপর উনি মহাসচিব কিভাবে থাকে বিএনপির। দ্বিতীয়ত, বিশেষ করে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল ওই সময় যে ওনার যে কার্যক্রম ছিল ওইগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ। তারপরে কি বিএনপিতে কি আর ভালো লোক নেই যে একটা মহাসচিব করার? মির্জা ফখরুল বামপন্থী একটা মির্জা ফখরুলকে কেন মহাসচিব করা থাকবে? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বিএনপি এখন বর্তমান বিএনপি নেতারা যেভাবে বক্তব্য দিতেছে, আওয়ামী লীগ পুনর্বাসন করবে, আওয়ামী লীগের মামলা আমরা তুলে দেবো, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, আওয়ামী লীগের কবর জিয়ারত, তো এগুলো কি তারেক রহমান জানে না? অবশ্যই জানে। যদি না জানে, যদি না জানে তাহলে তারেক রহমান এগুলো কি কেন বাদ দেয় না? এটা আমার প্রশ্ন মারুফ স্যারের কাছে একটু জানতে চাচ্ছি। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। মাসুম দেওয়ান। মাসুম। ধন্যবাদ মুনির ভাই, আপনার সহ আমাদের প্রিয় রাজু ভাই সহ সকল দর্শক ভাইদের জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুনির ভাই, আমি ক্যাপ্টেন মারুফ রাজু ভাইয়ের সঙ্গে একবারে একমত পোষণ করছি। কারণ এই জন্য যে আমরা এই যে জুলাই গণহত্যার আজকের যে রায়টা হইল, যদি এটাই শেষ রায় হয় তাহলে আমি এই রায়ের প্রতি সন্তুষ্ট প্রকাশ করতে পারবো না। কারণ এখানে জুলাই গণহত্যা কয়েক হাজার হয়েছে। আমরা যেটা প্রথমে দেখতে পাইলাম যে আবু সাইদ শুধু একক আবু সাইদ আর ৬ জন পুড়িয়ে ফেলা, ৬ জন প্রকাশ্যে গুলি, এই দুটোকে সামনে আনা হয়েছে। মানে মিডিয়া যা প্রচার করছে সেটার উপরে ধারণা করে এটা করা, তারা এই রায়টা দিছে। এখন এটাই যদি শেষ হয় তো এই রায়ের প্রতি শুধু আমাদের সমর্থন থাকলে হবে না। দীর্ঘ ১৭ বছর বিএনপি নেতা কর্মীদের যেভাবে গণহত্যা গুম খুন চালিয়েছিল, এখন এইটা যদি এই সরকার এর দায়ভারটা নিতে না পারে, এই বিচার রায় না নিতে পারে, এইটা তাহলে এটা যদি বিএনপি বা জামাত ক্ষমতায় আসলে হেফাজতে ইসলামের যে বিষয়টা আছে এটা কি তারা করবে? তো এই সরকার এই যে দীর্ঘ প্রায় আজকে ১.৫ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে হলো, তারা এই ব্যাপারে আমরা দেখলাম না যে সঠিক কোনো বিষয় নিয়ে তারা আগায় গেল। শুধু এই জুলাই গণহত্যার বিষয়ে আমরা দেখছি যে জাস্ট এটা হচ্ছে। তাছাড়া আর এই আমাদের যে ১৭ বছরের গণহত্যা গুম খুন এগুলো বিষয় নিয়ে সামনে আসছে না। তো এই বিচারটা এটা কি আলাদা করে অন্য সরকার যে ক্ষমতা আসছে তারা করবে?
তো এই সরকার কি করলো? আমি মনে করি এটা পুরোপুরি এই বিষয়টা তাদের খেয়াল করা উচিত এবং আমি মনে করি যে জুলাইয়ের যে গণহত্যা শুধু এটা দিয়ে থেমে থাকা চলবে না। সামনে হাজার, হাজার গণহত্যা আছে, মুগ্ধ আছে, আরো এরকম বহুত গণহত্যা আছে। তো জি, আমি মনে করি ধন্যবাদ ভাই।